হ্যালো, আমি সুজুতি। আমি সৌভিক। আজ আমরা অরিন্দম শীলের মিতিন একটি খুনির সন্ধানে নিয়ে কিছু কথা বলতে চলে এসেছি। মুভিটির লেন্থ ১.৫ ঘন্টা মতো এবং এর কাস্টে রয়েছে কোয়েল মালিক, কনিনিকা, কনিনিকা, সাহেব চট্টোপাধ্যায়, গৌরব রয়েছে। গৌরব। এটা গল্পটা সুচিত্রা ভট্টাচার্যের মেঘের ওপর মেঘ গল্প থেকে অনুপ্রাণিত। এবং আপনি যখন সিনেমাটা দেখবেন আপনি স্টোরির সাথে সেটাকে রিলেট করবেন যে হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রচুর লেয়ার্স layers রয়েছে by layers ওভার দি রয়েছে। ক্যারেক্টার্স হ্যাঁ। এবং সবার অনেক রকমের মোটিভ রয়েছে, কে খুন করতে পারে হ্যাঁ। এরকম একটা বিষয়। তো এই মেঘের ওপর মেঘ ব্যাপারটা সত্যিই চায়, যদিও সিনেমার এখানে নাম অন্য। হ্যাঁ। তো এবার আমরা গল্পটা একটু করে বলি। হ্যাঁ। তো এখানে যেটা দেখা যায় অ্যাজ ইউজুয়াল মিতিন মাসি অর্থাৎ কোয়েল মল্লিক সে আবার একটা ইনভেস্টিগেশন Investigation-এ। করতে শুরু করে। সেখানে দেখা যায় যে কনিনিকা যে ক্যারেক্টারটা প্লে করছে সে একদিন হঠাৎ খুব বিব্রত ভাবে কোয়েল কোয়েলের সাথে মালিককে ফোন করে। কন্ট্যাক্ট করে এবং সে বলে যে তার হাজবেন্ড কে কেউ একজন কিডন্যাপ কিডন্যাপ করেছে। করেছে। কিন্তু ইভেন্চুয়ালি তারপরে দেখা যায় একদিনের মধ্যেই তার হাজবেন্ড সাহেব যে ক্যারেক্টারটা প্লে করছে সে খুন হয়। এবারে খুন কে করেছে তার ডিটেইলড ইনভেস্টিগেশন এবং মানে অ্যাসোসিয়েটেড সব ক্যারেক্টার্স গুলোকে কোয়েশ্চেনিং করা হ্যাঁ। এবং দেখা যে কার কি মোটিভ রয়েছে এবং ধীরে ধীরে খুঁজে বের করা যায় অ্যাকচুয়াল খুনিকে এবং এটা দেখা যায় খুনি কি একজন নাকি একাধিক লোকজন। তার জন্য আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখে ফেলতে হবে সিনেমাটা। এবারে যদি গল্পের ফ্রেমওয়ার্ক ডিরেকশনটা নিয়ে একটু কথা বলা যায় তো অরিন্দম শীলের প্রত্যেকটা ডিটেকটিভ সিনেমাতেই দেখা যায় যে স্টার্টটা হয় একটা রোমাঞ্চকর চেজিং সিকোয়েন্স বা একটা ফাইট সিন অ্যাকশন সিন দিয়ে। এখানেও তাই হচ্ছে। কোয়েল মল্লিক শুরুতেই দেখা যায় যে একটা ঘোমটা টোমটা লাগিয়ে যাচ্ছে একটা বাচ্চাকে, বাচ্চাকে নিয়ে এবং সে নারী পাচার হয়ে যাচ্ছে, সেটা কি করে ও ধরছে এবং পুলিশকে হ্যান্ডওভার করে দিচ্ছে সেটা নিয়ে শুরুটা এভাবে হয় এবং শেষটা একদম ফেলুদা স্টাইলে, যেটা যদিও কিছুটা ব্যাকডেটেড বাট কিন্তু খারাপ এটা না। আমাদের তো যেহেতু ফেলুদা সবসময় অল টাইম ফেভারিট, তাই জন্য এটা আমাদের ভালোই লেগেছে। সেটা হচ্ছে যে সংলগ্ন সমস্ত ক্যারেক্টারগুলোকে একসাথে ডেকে একটা মিটিং করে রিভিল করা নাটকীয় ভাবে যে কে খুনটা করেছে। তো গল্পে আমরা একটা ধারণা দিলাম, এবারে ভালো দিক খারাপ দিকে আসা যায়। প্রথমত যদি ভালো দিকে বলা যায় কোয়েল মল্লিকের অসাধারণ অভিনয় এবং প্রত্যেকটা যে ক্যারেক্টার তারা প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছে, ভীষণ ম্যাচিওর একদম। স্পেশালি কোয়েল মল্লিকের ক্ষেত্রে যদি বলা যায় সে অত্যন্ত প্রফেশনাল একজন প্রাইভেট ইনভেস্টিগেটর যেভাবে বিহেভ করে সেভাবেই করছে। মানে প্রত্যেকটা ক্যারেক্টারেরই না অভিনয় স্কিল দেখাবার স্কোপ ছিল আর কি এবং তারা ভালোভাবে সেটা প্লে করেছে। সাহেব একটা জায়গায় তার বাবা মায়ের সাথে একটা ঝগড়া হচ্ছে সেরকম একটা সিন, সেখানে তার যে অ্যাগ্রেসিভ একটা বিহেভিয়ার তো সেই জিনিসটা সে ফুটিয়ে তুলতে পেরেছে। সেখানে আপনার রাগ উঠবে, ব্যাকগ্রাউন্ড স্কোরটাও তার সাথে মিলিয়ে চলছে আর কি। একই রকম ভাবে একটা অ্যাকাউন্টেন্ট একটা ছোট্ট ক্যারেক্টার ছিল, সে যেমন মুখের অঙ্গভঙ্গি করে গসিপ করার চেষ্টা করে সেটা দেখে আপনার হাসি পাবে। অফিসের যেরকম একজন গসিপ করে ঠিক সেরকম সেই ক্যারেক্টারটা সে ফুটিয়ে দিয়েছে। একদম সেরকম একটা ছোট্ট ড্রাইভারের ক্যারেক্টার ছিল যে যাকে আমরা দি একাডেমি অফ ফাইন আর্টসে দেখেছি খুব ভালো অভিনয় করতে। এখানেও সে একদম ছোট্ট অভিনয় করছে বাট সেটাই খুব সুন্দর আর কি। আর এটার এন্ডিংটাই, গল্পের এন্ডিংটা, মানে আমরা সবকিছু জানলেও কোথাও গিয়ে গল্পের এন্ডিংটা কিন্তু একটু হলেও আনপ্রেডিক্টেবল থাকছে, কারণ এখানে খুনি একজন না অনেকজন সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। তো সেটা আমরা স্পয়লার দিচ্ছি না, সেটার জন্য আপনাদের দেখতে হবে। তো সেই জায়গাটাই বলা যেতে পারে কিছুটা আনপ্রেডিক্টেবল, কারণ আপনি একজনকে সম্ভাব্য খুনি হতে পারে সেটা সম্পর্কে ধারণা করে ফেলবেন। আমাদের ধারণা, আমরাও কিছুটা ধারণা করেছিলাম, কিন্তু তার এক্সিকিউশন প্যাটার্নটা সেটা আপনারা ধারণা করতে পারবেন না। সেটা সাফিসিয়েন্ট ইনফরমেশন আগে প্রোভাইডও করা হবে না পুরোপুরি। তো কিছুটা আনপ্রেডিক্টেবিলিটি রয়েই যাবে আর কি, একদম খুব সহজ পাচ্য হবে না বিষয়টা না। এবং দেখানো হচ্ছে যে খুনটা হচ্ছে বা কি কারণে হচ্ছে এবং তার পিছনের যে গল্পটা কেন খুন হচ্ছে সেটা আমাদের প্রচন্ড লজিক্যাল লেগেছে কিছু ক্ষেত্রে। মানে ক্যারেক্টারগুলোর মোটিভ সেটা খুব লজিক্যাল, মানে কিভাবে প্রত্যেকের একটা প্রপার মোটিভ রয়েছে এবং এই স্টোরিটা বিল্ড করার পেছনে, মানে ক্যারেক্টারগুলোকে বিল্ড করার পেছনে সাফিসিয়েন্ট স্পেস সাফিসিয়েন্ট টাইম দেওয়া হয় আর কি। তো সেটা ওয়েল কুকড আর কি, হাফ বেকড নয়। এক কথায় বলতে গেলে মিতিন মাসি সিরিজের আমার পার্সোনালি মনে হয় যে এটা সবচেয়ে ভালো সিনেমা এখন অব্দি এবং সেটা মেইনলি কোয়েল মল্লিক অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস অনেক বেশি ম্যাচিওর অভিনয় করেছে। তার অভিনয় পারফরমেন্স সকলে সেটাই অনেকটা সে প্রথম থেকে করেছে, দেখাচ্ছে যে ভীষণ প্রফেশনাল ওয়েতে কাজ করছে, এটা আমাদের ভীষণ ভালো লেগেছে। এই ছিল ভালো দিকগুলো। এবারে যদি খারাপ দিকে আসি তো প্রথমেই আমি বলতে চাই যে গৌরব চক্রবর্তী এখানে একটা এসিপির রোল প্লে করে। এই ধরনের সিনেমাতে সবসময় একটা পুলিশ ক্যারেক্টার থাকেই এবং তার সাথে যে মেইন ডিটেকটিভ তার ইন্টারাকশনটাও বিভিন্নভাবে দেখানো হয়। কখনো দেখানো হয় যে ইনভেস্টিগেটর যেভাবে চাইছে তার এগেইনস্টে গিয়ে কাজ করতে চাইছে পুলিশ, কোঅপারেট করছে না। কখনো আবার দেখা যায় যে যথেষ্ট কোঅপারেট করছে এবং হয়তো সেই ডিটেকটিভের ফ্যান রীতিমতো পুলিশ। কখনো কখনো এরকম হয় যে পুলিশ ক্যারেক্টারটা অত্যন্ত বোকা, সে প্রবলেম সলভ করতে পারে না, এরকম কিছু না কিছু একটা দেখানো হয়। কিন্তু এখানে গৌরব চক্রবর্তী যে এসিপি ক্যারেক্টারটা প্লে করছে তার কোনো ডেপথই নেই। সেই ক্যারেক্টারটার নিজস্ব যে একটা চিন্তা ভাবনা, একটা ডিরেকশন, ওয়ে আউট, যে কিভাবে এগোবো কোন একটা অ্যাপ্রোচ, সেটা প্রপারলি নেই। সে অলমোস্ট মিতিন মাসির যে কথা সেটাকে ফলো করে চলছে, মানে সেক্রেটারির মতো। তো সেটা এই যে এসিপি তার যে র্যাঙ্ক সেই অনুযায়ী এই
ক্যারেক্টারটার বিহেভিয়ার একদমই যথোচিত নয়। তো এটা খুব দুর্বলভাবে লেখা ক্যারেক্টার। এমন বলছি না যে গৌরব চক্রবর্তী খারাপ অভিনয় করেছে, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে ক্যারেক্টারটাকে ঠিকভাবে লেখাই হয়নি, এবং এটা একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল। প্রত্যেকটা সিনে অলমোস্ট আমরা দেখছি মিতিন মাসির পাশাপাশি ক্যারেক্টারটা রয়েছে, তো এটা একটু আমার দুর্বল মনে হয়েছে। আর এটা ছাড়াও এই সিনেমাটার যে লেন্থটা সেটা সাইডলি একটুখানি বড় মনে হচ্ছে আমাদের, মানে কোথাও গিয়ে একটু স্লো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটু স্পিড আপ করলে ভালো হতো। মানে 2.5 ঘন্টার সিনেমা আপনার ফিল হবে সেটা। হ্যাঁ, মানে কারণ আপনি অলরেডি প্রেডিক্ট করে ফেলেছেন যে কে খুনি, দেখতে দেখতে তখন মনে হবে যে কখন শেষ হবে। কি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শুধু এই পার্টিকুলার সিনেমাটার কথা আমি বলছি না, মিতিন মাসি সিরিজের সবকটা সিনেমার ক্ষেত্রে এটা আমার একটা অভিযোগ রয়েছে যে অ্যাকশন সিনগুলো অতটা প্র্যাকটিক্যাল নয়। আমি একটু এক্সপ্লেইন করি। বেসিক্যালি কোয়েল মল্লিক তো মানে সে খুব তো লম্বা চওড়া একটা মানুষ নয়, সে রোগা স্লিম ফিগারের একটা মানুষ। তো তাকে দিয়ে এমন কিছু অ্যাকশন সিকোয়েন্সেস প্ল্যান করা হয় যে দেখানো হচ্ছে যে কথা কোয়েল মল্লিকের ওয়েট সে 50 কেজি, তার সামনে একটা 80 কেজির একটা হোমরা তোমরা লোক গুন্ডা, সে দৌড়ে আসছে, হয়তো কখনো হাতে কিছু হাতিয়ার নিয়েও আসছে, এবং কোয়েল মল্লিক তাকে কখনো এক লাথি মেরে ফেলে দিচ্ছে, কখনো তার হাত ধরে ঘুরিয়ে তাকে একদম আছাড় মেরে দিচ্ছে। তো এই জিনিসগুলো লজিক্যাল নয়, অ্যাটলিস্ট ফিজিক্স পয়েন্ট অফ ভিউতে। কারণ কোথাও না কোথাও গিয়ে এত হালকা একটা মানুষ যখন একটা ভারী মানুষকে ওরকম ঘুষি মারতে যাবে বা কিছু, তো বিকজ অফ দি ভেরি ইম্প্যাক্ট এবং একটা মোমেন্টাম ট্রান্সফারের জন্য বা ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে তার উপরে একটা রিয়াকশন ফোর্স আসা উচিত, তো তারও একটা ধাক্কা ফিল হওয়া উচিত। এইখানে অ্যাকশন সিকোয়েন্সগুলোকে যেভাবে দেখানো হয় তাতে সেই জিনিসটা নেই। যত ইচ্ছা লম্বা চওড়া কেউ আসছে, কোয়েল মল্লিক আইদার তাকে ঘুষি মেরে বা লাথি মেরে বা কখনো একদম আছাড় মেরে দিচ্ছে, এবং তার শরীরের একটা মিনিমাম মুভমেন্ট নেই আর কি। তো এই জিনিসটা অত্যন্ত আর্টিফিশিয়াল দেখে মনে হয়। আমার যেটা বক্তব্য, অ্যাকশন সিকোয়েন্স ডেফিনেটলি দরকার। মানছি যে একটা ক্যারেক্টার সে শর্ট হাইটেড হতে পারে বা মোটা না হতে পারে, সে মার্শাল আর্টস যদি ভালোভাবে জানে বা ব্ল্যাক বেল্ট হয়, তাহলে সে ডেফিনেটলি একটা বড় সড়ক গোছের লোককে নাকা নিচু পানি খাইয়ে দিতে পারে। কিন্তু কথা হচ্ছে যে ফাইট সিকোয়েন্সের সময় যে ইম্প্যাক্ট ট্রান্সফারটা সেটা রিয়ালিস্টিক নয়। সেই জিনিসটাকে কোয়েল মল্লিকের বডি স্ট্রাকচার অনুযায়ী একটু রিডিজাইন করার আর একটু ভালোভাবে প্ল্যান করার দরকার আছে। এখানে আরেকটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে মিউজিকের দিকটা। এখানে দেখানো হচ্ছে যে এই পরিবারটা অত্যন্ত ক্লাসিক্যাল মিউজিকের সাথে জড়িত, এবং মিউজিকের সাথে তাদের একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। কিন্তু সেই অনুযায়ী যে এটার গানগুলো মানে আমার একদমই ভালো লাগেনি, ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো লাগেনি। মানে কোয়েল মল্লিকের যে ওই অ্যাকশন সিনগুলো দেখাচ্ছে তার সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যাচ্ছে সেটা মানে একদমই ভালো না। হ্যাঁ, একদম আমাদের দুজনের কারোরই ভালো লাগেনি। এবং আরেকটাও যেটা মানে আরো কিছু ক্লাসিক্যাল মিউজিক আমরা এক্সপেক্ট করেছিলাম, সেটা এখানে শুধু এক জায়গায় সাহেব একটা গান করছে, সেটা শুনতে বরং অনেকটা ভালো লাগে। আরেকটা বিষয় হচ্ছে যখন ক্লাইম্যাক্সে লাস্ট সিনে অ্যাকচুয়াল কিলার কে, মানে কার প্ল্যান ছিল সেই বিষয়টা রিভিলড হবে, তখন যখন আমরা সিনেমা হল থেকে বেরিয়ে ব্যাপারটাকে আবার রিথিঙ্ক করছি, আমরা দেখছি যে সে কতগুলো ট্রিভিয়াল মিস্টেক্স করেছে। মানে সে প্রপারলি জিনিসটাকে প্ল্যানই করেনি, তার কাছে সময় ছিল প্ল্যান করার মতো, বাট ঠিক কি পদ্ধতিতে করলে, মানে সে কাউকে একজনকে টাকা পয়সা দিচ্ছে, সেটা সে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে একদম সদ্য একটা বিপুল অঙ্কে প্রায় 10 লাখ টাকা সে ট্রান্সফার করছে বা কিছু, এরকম আরো 2-4টে দিক রয়েছে। মানে কার সাথে সে একসাথে মিলে প্ল্যান করছে এবং সে তাকে ইজিলি বিট্রে করতে পারতো। মোদ্দা কথা, সে কিছু এমন মিস্টেক্স করছে যার ফলে তার ধরা পড়া বিষয়টা মানে হ্যাঁ। আরেকটা খুব চোখে লাগার মতো খারাপ দিক বলা যায়, সেটা হচ্ছে যে ইন্টারমিশনের জাস্ট আগের মোমেন্টে জেনারেলি কি করা হয়, একটা হুক রাখা হয় আর কি, যাতে দর্শক একটু কিউরিয়াস থাকে যে এরপরে কি হবে। তো এখানে ওরকম একটা হুক রাখা হয়েছে, শেষ করলো যে একটা মানে ওরকম হঠাৎ করে পেছন থেকে কাকে একটা ডাকছে, সে তাকালো, শেষ হয়ে গেল ওরকম সিনটা। মানে একটা মেয়ের উপরে অ্যাসিড অ্যাটাক করতে যাওয়া হচ্ছে, সে একটা লুক দিল আশ্চর্য হয়ে যাওয়া, কিন্তু ইন্টারমিশন যখন শেষ হয়ে সিনেমাটা আবার শুরু হচ্ছে তখন ওই ঘটনাটা উদ্রেকই নেই, এবং গোটা তারপরে জায়গা থেকে গল্পটা শুরু হচ্ছে। বাকিটাও যে গেল গোটা সময়টা, গোটাটা তো কোথাওই ওই জায়গাটার কোনো উল্লেখই নেই। এটা মানে আমি জানি না, এটা চোখে লাগার মতো। মানে যখন পোস্ট প্রোডাকশনে ওরা আবার সিনেমাটা দেখছিল, তখন ওদের চোখে ধরা পড়লো না যে এই জায়গাটা তো কানেকশনটাই ভেঙে গিয়েছে, লিংক ব্রেক হয়ে গিয়েছে। সেটা অদ্ভুত ব্যাপার। এবার আমরা অ্যাকচুয়ালি রেটিংস দিয়েছিলাম কিছু অ্যাসপেক্টস এর অনুযায়ী, তো সেটা এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো সমস্ত স্টোরি, স্ক্রিন প্লে, অ্যাক্টিং এগুলো মিলিয়ে আমরা টোটাল একটা ওভারঅল করেছি 7.6। তো এটা একটা ভালোই সিনেমা, আপনারা অবশ্যই দেখতে পারেন হলে গিয়ে। আরেকটা জিনিস এই প্রসঙ্গে আমরা বলবো যে এই সিনেমার কোথাও কোথাও হয়তো একটু স্লো আপনার মনে হতে পারে, বা সব জায়গায় আপনারা সাফিসিয়েন্ট অ্যাড্রিনালিন রাশ নাও পেতে পারেন, কিন্তু এই যে থ্রিলের কখনো কখনো অভাব হচ্ছে না, এই জিনিসটা আপনি যদি একটু ভালো করে ভাবেন, যখন একটা ইনভেস্টিগেশন হয় তখন তো অনেক প্যারালাল জিনিস সম্পর্কে ইনভেস্টিগেটর ভাববে এবং সেগুলোর দিক একটু খুঁটে দেখার চেষ্টা করবে যে কি অ্যাকচুয়ালি ঘটেছে। তো এই পদ্ধতিটা কিন্তু সবসময় থ্রিলিং না, অনেক ক্ষেত্রে এটা বোরিং, এবং ইভেন্চুয়ালি অনেক চিন্তা ভাবনা করে সে আগে একটা ক্লু পায়। এখানে আলো পাওয়ার জন্য একটু অন্ধকার তো হাতে হবে, তো সেই টাইমটা কিন্তু এই সিনেমায় গিয়েছে যে সত্যি যতগুলো অ্যাসপেক্ট সম্ভব, সবার মোটিভ, সবার কে কোথায় ছিল, টেলিফোন লোকেশন থেকে দেখা, এই সবকিছু তারা করেছে। তো ন্যাচারালি এই পদ্ধতিটার জন্য একটু হয়তো স্লো মনে হতে পারে, বাট এটা প্রসেস কিন্তু ওভারঅল আমাদের দুজনের ভালোই লেগেছে। তো
তো আরেকটা বিষয় হচ্ছে আমরা চেষ্টা করব এই ক্রিসমাসে এবং নিউ ইয়ারের মরশুমে যে কটা সিনেমা হলে রয়েছে প্রধান সবগুলোকেই আমরা রিভিউ করার চেষ্টা করছি। তো এগুলোর মধ্যেই নিতিন মাসির গল্পটি ছাড়াও ছবিটি ছাড়াও রয়েছে আফতার, সেটা আমরা অবশ্যই খুব ভালো ভার্ডিক্ট দিয়েছি। এবার দিয়ে ইয়ে তো রয়েছে ধুরন্ধর এখনো চলছে। বাংলা সিনেমার মধ্যে আরো দুটো সিনেমা রয়েছে, লহ গৌরাঙ্গের নাম রে সিজিতে এবং প্রজাপতি 2। তো আপনারা যদি মনে করেন যে ইন্টারন্যাশনাল সিনেমা আপনারা দেখতে খুব পছন্দ করেন, প্রথম চয়েস হবে অবশ্যই আফতার। আর বাংলা সিনেমারই যদি আপনি ভক্ত হয়ে থাকেন তাহলে আপনার কাছে যে 3টে অপশন রয়েছে তার মধ্যে লহ গৌরাঙ্গের নাম রে অতটা ভালো হয় না, সেটা আমরা আলাদা করে রিভিউ করব পরে। যে দুটো মেইন অপশন রয়েছে প্রজাপতি 2 অনেকটা ড্রামা গোছের সিনেমা, আর এই সিনেমাটা থ্রিলার। তো আপনি যদি থ্রিলারের ভক্ত হন আপনি এটা দেখতে পারেন, যদি আপনি ড্রামা পছন্দ করেন প্রজাপতি দেখতে পারেন। তো এই মরশুমে অবশ্যই কিছু একটা সিনেমা দেখুন, আপনাদের পরিবারের সাথে আনন্দ করুন। সো থ্যাংক ইউ অল, টাটা, বাই বাই।